হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু চিরঞ্জিত একাডেমি চ্যানেল। চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ব্যক্তিত্বের সাধারণ ধারণা নিয়ে, আর বলেছিলাম যে আজকে আমরা বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব। তাই আজকে আমরা ফ্রয়েডের তত্ত্ব নিয়ে আলোচনা করব। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। পাশের বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান তোমরা পাবে না। কারণ থিওরি যতক্ষণ না তোমরা ইনডেপথলি পড়াশুনো করবে ততক্ষণ কিন্তু এমসিকিউ সলভ করা এখন খুবই কঠিন হয়ে উঠেছে। যে ধরনের প্রশ্ন আসছে, খুব ইনডেপথ প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন, অর্থাৎ কাঠিন্যের মাত্রা প্রশ্নের বেড়ে যাচ্ছে। অতএব খুব যত্ন সহকারে ভালোভাবে থিওরিগুলো প্রিপারেশান নাও। চলো সরাসরি আমরা ক্লাসে চলে আসি। তো আজকে আমরা সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব নিয়ে আলোচনা করব। তিনি ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে যে তত্ত্বের ধারণা দিয়েছেন সেটা হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি বা মনোবিশ্লেষণ তত্ত্ব বলা হয়। কেউ কেউ মনোসমীক্ষণও বলেন। তো এগুলো এমনি জানার জন্য জাস্ট। একজন অস্ট্রীয় মানসিক রোগ চিকিৎসক ও মনস্তাত্ত্বিক, তিনি মনোসমীক্ষণ সাইকো অ্যানালিসিস নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। এটা মনে রাখতে হবে যে সাইকো অ্যানালিসিস নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক। ঠিক, সাইকো অ্যানালিসিস টার্মটা এলেই সবসময় মাথায় রাখবে ওটা সিগমুন্ড ফ্রয়েড। কেমন? আর তার তত্ত্বের নাম হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, যেটাকে বলা হচ্ছে মনোবিশ্লেষণ তত্ত্ব বা মনোসমীক্ষণ তত্ত্ব বলতে পারো। এবং সেই মনোবীক্ষণের জনক হিসাবে তাকে আমরা জানি। এবার মূল তত্ত্বে চলে আসি। ঠিক আছে, তত্ত্বটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মানুষের যে ব্যক্তিত্ব গঠন হয়, মানে পার্সোনালিটি যে ডেভেলপ করে, এখানে গঠন বলতে এখানে ডেভেলপের করার কথা বলা হয়েছে। ডেভেলপ মানে এখানে উন্নয়ন না, গঠন। ঠিক আছে, এই যে ব্যক্তিত্বের অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তো সেই পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা স্তরের কথা আমরা আলোচনা করব, যে স্তরের মধ্যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া সম্পন্ন হয় এবং সেখান থেকেই ব্যক্তিত্বের বিকাশ হতে থাকে। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা ব্যক্তিত্ব বিকাশ মানেই কি না, ক্রিয়া প্রতিক্রিয়া হবে, অভিজ্ঞতা অর্জন করবে, তার ভিত্তিতে পরিস্থিতি বিচার বিশ্লেষণ হবে, নিজের মধ্যেই তার ব্যক্তিত্ব বিকাশ হবে। গতদিনের আলোচনায় আমরা তাই বলেছিলাম। তো এখানেও তিনি সেটাই বলেছেন যে কয়েকটা ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে যার মাধ্যমে ব্যক্তিত্বের গঠন হয়। সেই বিষয়গুলো কি কি না, প্রথমত হচ্ছে মানসিক ক্রিয়ার স্তর, দ্বিতীয়ত হচ্ছে প্রেষণা, তৃতীয়ত অন্তর্দ্বন্দ্ব। অন্তর্দ্বন্দ্ব মানতে যেটা আমরা জেনে এসেছিলাম যে নিজের মধ্যে কনফ্লিক্ট তৈরি হবে বা ডিলেমা তৈরি হবে, কি করা উচিত কি করা উচিত নয়। কোথায় পড়ে এসেছিলাম, কার তত্ত্বে বলো তো একবার? মনে পড়ছে কি পড়ছে না? না স্যার, বলে দিন। নৈতিক বিকাশের তত্ত্বকার, মোরাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডিলেমা পড়ে এসেছিলাম। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে কগনিটিভ ডিলেমা পড়লাম না, একটা ডায়াগ্রাম করেছিলাম যেখানে জ্ঞান কি বলে অভিজ্ঞতার উপর, পরিস্থিতির উপর ভিত্তি করে কগনিটিভ ডিলেমা অর্থাৎ জ্ঞানমূলক দ্বন্দ্ব তৈরি হবে, সেটা জ্ঞানমূলক দ্বন্দ্ব সাম্যের প্রচেষ্টা থাকবে। মনে পড়েছে না মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ, তারপরে আছে যৌন চেতনার ক্রমবিকাশ, আর 5-এ আছে ইদম অহম অধিসত্তা, ইদ, ইগো, সুপার ইগো। এগুলো আমরা এবারে এক এক করে জানবো যে এগুলো কিভাবে কাজ করে, বিষয়গুলো কিভাবে কাজ করে। দেখো, মানসিক ক্রিয়ার স্তর মানে কি? মানসিক ক্রিয়ার স্তর মানে হচ্ছে আমাদের মনের মধ্যে যা কিছু ঘটনা ঘটতে থাকে মনের মধ্যে, সেটা বিভিন্ন আবেগ, অনুভূতি, বিভিন্ন ভাব, এগুলোর একটা প্রক্রিয়া সবসময় চলতে থাকে। চুপচাপ বসে থাকছো কিন্তু তার মধ্যেও কোনো না কোনো ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, কোনো কিছু ভাবছো, কোনো চিন্তা করছো, কোনো কিছু বিচার বিশ্লেষণ করছো নিজে থেকেই। এক মুহূর্তও নেই মানে একমাত্র গভীর ঘুম ছাড়া যে কোনো জিনিসটা আমরা ভাবি না। ঘুম ধরার আগে পর্যন্ত কোনো না কোনো জিনিস আমরা মাথার মধ্যে চলতে থাকে, সেটাই হচ্ছে মানসিক ক্রিয়া। মানে মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া বিভিন্ন রকম চলতে থাকে। এবারে সেটাকে তিনি কি করেছেন, ফ্রয়েড কি করেছেন না 3 ভাগে ভাগ করেছেন। কি কি? খুব ইন্টারেস্টিং জিনিস। একটা হচ্ছে চেতন বা সচেতন স্তর, কনসাস মাইন্ড, যেটা
মনের বাস্তব জগতের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ আমি বাস্তব জগতে কি আচরণ করছি বা বাস্তব জগতে কি প্রতিক্রিয়া করছি সেটার সঙ্গে সম্পর্কিত, এবং আমরা সেটা অবশ্যই সচেতনতার সঙ্গে করি। ওই জন্য বলা হয়েছে যে মনের যে অংশের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আমরা সচেতন, সেই যে মনটা, সচেতনতার যে বিষয়টা যেখানে কাজ করে। আর কি বলা হচ্ছে না, যখন আমরা কোনো কাজ করি বা কোনো কিছু নিয়ে চিন্তা করি, কোনো কিছু উপলব্ধি করি, কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, তখন আমাদের মনের এই অংশ কাজ করে থাকে। কারণ কি না, বাস্তব জগতে যখন পরিস্থিতির সম্মুখীন হই বা সমস্যার সম্মুখীন হই, সেটা সমাধান করার জন্য বা পরিস্থিতির সঙ্গে সঠিকভাবে অ্যাডজাস্ট করার জন্য আমরা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, তাহলে সেটা আমরা সচেতনভাবে করে থাকি। এরপরের স্তরটা কি না, অবচেতন বা প্রাক চেতন। মানে কি না, চেতন যে স্তরটা আছে তার ঠিক পূর্বের অংশটা, তার ঠিক পূর্বের অংশ, সাব বা প্রি, সাবকনশাসও বলা যায়, একে আবার প্রিকনশাসও বলা যায়। সেটা কি না, আমাদের অবচেতন মনে যে সকল অভিজ্ঞতা, ধারণা, বিচার, বুদ্ধি, ভাবে, আবেগ, অনুভূতি, ভাব যাই আছে না কেন, সেটা সচেতন চেতন মনের যখন আমরা কোনো কিছু প্রতিক্রিয়া করছি বা কোনো আচার আচরণ করছি তার মাধ্যমে প্রকাশিত হয়। এখানে কি বলা হয়েছে দেখো, যে আমাদের অবচেতন মনের দরজা হলো আমাদের সচেতন মন, যার মাধ্যমে আমাদের অর্জিত স্মৃতি, অভিজ্ঞতা আমাদের অবচেতন মনে সংরক্ষিত হতে শুরু করে। একবারে সিম্পল বিষয়টা কি, যদি আমরা এরকম ভাবে একটা ভেবে নিই যে কম্পিউটারের স্টোর করা আছে, দিয়ে স্টোর করে সেটাকে হাইড করা আছে, হয় না, হাইড করে রাখা, কিন্তু সেটা ওপেন করা যাবে, ওই হাইডটাকে আবার আনহাইড করে দিতে হয়। অনেক আছে না, ফাইল হাইড করে রাখা হয়, টাচ করলে খোলে না, সেই সিস্টেমটাই হচ্ছে অবচেতন বা প্রাকচেতন মন। মানে সচেতন মনের মধ্য দিয়ে আমাদের যা কিছু অভিজ্ঞতা অর্জন হয় সেগুলো স্টোর হতে থাকে এবং সেটা সচেতন মনে, অবচেতন বা প্রাকচেতন মনে গিয়ে কি হয়, জমা হয়, স্টোর, সংরক্ষিত হয়, জমা হয় না, সংরক্ষিত হয়। এই যে অবচেতন মন, এটাই কিন্তু মানুষের ব্যক্তিত্বকে নির্ধারণ করে। অর্থাৎ কন্ট্রোল পাওয়ার অবচেতন বা প্রাকচেতন মনের উপর আছে। এই প্রাকচেতন বা অবচেতন মন চেতন স্তরকে প্রভাবিত করে। এই যে লাইনটা, এই বাক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাক্য, যে আমাদের সচেতন মনকে, সচেতন মন নিজে থেকেই প্রভাবিত হয়, নাকি তাকে অবচেতন মন প্রভাবিত করে, নাকি তাকে অচেতন মন প্রভাবিত করে। হ্যাঁ, এইভাবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা, যে এই অবচেতন মনই কিন্তু মানুষের ব্যক্তিত্ব নির্ধারণ করে থাকে তথা চেতনকে প্রভাবিত করে। অর্থাৎ কেউ একজন আসতে চাইছে নাকি, কেউ জয়েন করলে? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছি এবং তাই জন্য বেরিয়ে আবার জয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের অবচেতন মনের মধ্যে যা কিছু অভিজ্ঞতা, যা কিছু আছে সঞ্চিত হয়, তার প্রতিক্রিয়া স্বরূপ যে আচার আচরণটা করি সেটা আমরা চেতন ভাবে করি। তাহলে আমরা বলতে পারি যে অবচেতন মনটা মানুষের সেই ব্যক্তিত্বটাকে নির্ধারণ করছে বা চেতন মনকে প্রভাবিত করছে। কোনো ঘটনা মনে নেই, চেষ্টা করলে মনে করতে পারি। কোনো ঘটনা মনে নেই, দিয়ে ওই এটা থেকে কি আসছে, চেষ্টা করলে মনে করতে পারি সেই ঘটনা। আমাদের পূর্বের একটা অভিজ্ঞতা আছে, পরিস্থিতির যতক্ষণ না সম্মুখীন হচ্ছি সেই অভিজ্ঞতাটা সক্রিয় হয়ে ওঠে না, সেটা চাপা পড়ে থেকে যায়। তুমি এমন একটা সমস্যার সম্মুখীন হলে বা পরিস্থিতির সম্মুখীন হলে সেই চাপা পড়ে থাকা জিনিসটা তোমার মনের মধ্যে জেগে উঠল। এই ঘটনাটাই হচ্ছে তখন কি হচ্ছে না, এই ঘটনাটা চেতন মনকে প্রভাবিত করছে। তাহলে এই সমস্যাটার সমাধান তো আগে আমরা করে এসেছিলাম, এইভাবে করেছিলাম, সেটা আমরা প্রয়োগ করব। আরেকটা কি, অচেতন মন, আনকনসাস। মানে আনকনসাস মাইন্ড মানে কি, ধরো প্রথমে আমরা জানলাম একবারে সচেতন ভাবে থাকি, আরেকটা অবচেতন মানে একটু হাইড করা থাকে, আরেকটা কি, সেটা অস্তিত্ব পাই না, সেটা হচ্ছে ভাইরাসের মতো, অস্তিত্ব তার কোনো দেখতে পাই না, কিন্তু তার মধ্যে ওই ভাইরাস মানে কি, খারাপ জিনিসগুলো আছে এখানে, সেই জিনিসগুলো এখানে খারাপ জিনিস। মানে কি, আদিম প্রবৃত্তি। আদিম প্রবৃত্তি মানে কি, মানুষ যখন সংস্কৃতি সম্পর্কে জানতো না, মানে সংস্কৃতি সম্পন্ন যে আমাদের মানব সমাজ এখন নির্দিষ্ট সংস্কৃতি আছে, তার বিপরীতটা হচ্ছে আদিম প্রবৃত্তি, অর্থাৎ বন্য প্রাণীদের মতো জীবন যাপন করা। বন্য প্রাণীদের কি দেখেছো, কোনো লাজ লজ্জা আছে, কোনো বাধাবাধকতা আছে, কোনো কাজের কিচ্ছু নেই। তো সেই রকম আমাদের মানব মনের মধ্যেও সেই ধরনের একটা আদিম প্রবৃত্তি থেকে থাকে, সেটা হচ্ছে নগ্ন কামনা, বাসনা প্রভৃতি যাই হোক না কেন।
ঠিক আছে, ভাইরাস টাইপের। এর দুটি উৎস কি কি? চেতন মন ও উত্তরাধিকার। চেতন মন কেন? না চেতন মনে আমি যে সকল অভিজ্ঞতাগুলো অর্জন করছি তার যে নেগেটিভ দিকগুলো সেটা সঞ্চিত হচ্ছে, যেগুলো একবারে নেতিবাচক দিক। আর দ্বিতীয় কি? উত্তরাধিকার, অর্থাৎ জেনেটিক্যালি, মানে আমার পরিবারের কারোর মধ্যে যদি কোনো একটা খারাপ কোনো প্রবৃত্তি থেকে থাকে সেটা সাধারণত তার পরবর্তী প্রজন্মে সেটা বর্তায় বা ট্রান্সফার হয়, অবচেতন মনে ট্রান্সফার হয়ে যায়। এই যে মানুষ যে বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করে এগুলো হচ্ছে আদিম প্রবৃত্তির, মানে অচেতন মনের এই অসঙ্গতিপূর্ণ আচার আচরণ। বলা হচ্ছে ব্যক্তির সচেতন চিন্তা ও আচরণের উপর এর প্রভাব অত্যন্ত বেশি। সে নিয়ন্ত্রণ করছে, অবচেতন মন চেতন মনকে নিয়ন্ত্রণ করছে, ব্যক্তিকে নিয়ন্ত্রণ করছে, ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু এরও প্রভাব অত্যন্ত বেশি। কারণ কি? সিম্পল একটা উদাহরণ দিই, আমরা নিউজ পেপারে টেপারে দেখি না, এই ছোট্ট নাবালিকাকে এই একজন বয়স্ক মানুষ ধর্ষণ করেছে, রেপ করেছে। এইটা হচ্ছে হচ্ছে কি না অচেতন মনের যে আদিম প্রবৃত্তিটা সেটা সে কন্ট্রোল করতে পারছে না, সেটা প্রকাশ পেয়ে গেল। এক মিনিট একটু আমার মানে রিং হচ্ছে, দেখি ফোনটা থেকে ফোন করেছে, এক মিনিট, হ্যাঁ হোল্ড করো। হ্যাঁ শুরু করছি। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? আরেকবার কনফার্ম হয়নি? হ্যাঁ ঠিক আছে। শৈশব থেকেই এর সূত্রপাত ঘটে, এটা অবশ্যই মাথা রাখতে হবে যে আনকনসিয়াস মাইন্ড শৈশব থেকেই, মানে যখন একবারে সে শিশু জন্মজাত, মানে একবারে সদ্যজাতর পরেই তার শৈশব অবস্থা শুরু হয়ে যায়, সেখান থেকেই এই অচেতন মনের সূত্রপাত। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। বলবে যে আনকনসিয়াস মাইন্ড, এইগুলো হাইলাইট করে একটু যদি মনে পারো নোট ডাউন করে রাখো, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে একটা ভাইটাল পয়েন্ট, যে অচেতন বা আনকনসিয়াস মাইন্ডের সূত্রপাত কখন হয় মানুষের জীবন বিকাশের স্তরে। ঠিক আছে, এটা শৈশবেই হয়। এই যে অচেতন মনের যে আদিম প্রবৃত্তিগুলো, এগুলো তাহলে সবসময় কেন প্রকাশ পায় না? তার কারণ হচ্ছে সামাজিক রীতিনীতি, নৈতিকতা, অনুশাসন প্রভৃতির চাপে এগুলো অবদমিত হয়ে থাকে। তার কারণ কি? না সামাজিক রীতিনীতি, নৈতিকতা, অনুশাসন মানে কি? সংস্কৃতি। তাহলে সংস্কৃতিই আমাদের নিয়ন্ত্রণ করছে সেই আদিম প্রবৃত্তির বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা কন্ট্রোল করার জন্য। যখন মানুষ আদিম ছিল তখন তাদের মধ্যে যা প্রবৃত্তি ছিল সেগুলো সঙ্গে সঙ্গে প্রকাশ করত, যেগুলো অসঙ্গতিপূর্ণ আচরণ ছিল সঙ্গে সঙ্গে প্রকাশ করত। কিন্তু এখন কি হচ্ছে? মানুষ সংস্কৃতিবান হয়েছে, সেই জন্য এগুলো অবদমিত হয়ে থাকে। এইবারে তোমাদের দুটো ছবি দেখাচ্ছি, দেখো। বলা হচ্ছে তিনটে মাইন্ড, কনসাস, প্রিকনসাস বা সাবকনসাস, তৃতীয়টা হচ্ছে আনকনসাস। কনসাস মাইন্ডটা, আমি একটা যদি কলসির কথা তোমরা কল্পনা করো, আমি যদি হাতে ড্রয়িং করে দিতাম বিষয়টা আরো ভালো হতো। একটা কলসির কথা ভাবো, কলসিতে জল ভরে দেওয়া হয়েছে, কলসির একটা গলার মতো বিষয় আছে, তারপরে নিচে গোল তার ভান্ডার, আর উপরে মুখ। ঠিক আছে, সেই মুখের যেখানটা একেবারে শেষ প্রান্ত, সেখান থেকে সামান্য একটু নিচ পর্যন্ত আমাদের কনসাস মাইন্ড, মানে গলা, যেখানটা কলসির যে গলা অংশটা, আবার সেই কলসির গলা থেকে শুরু করে জাস্ট কিছুটা নিচ পর্যন্ত, মানে সম্পূর্ণ পেটটা না, গোলটা না, কিছুটা পর্যন্ত, সেটা হচ্ছে প্রিকনসাস মাইন্ড। আর বাকি যে একবারে বৃহৎ গোল অংশটা সেটা হচ্ছে আনকনসাস মাইন্ড। মানে আমাদের যা কিছু অভিজ্ঞতা সেটা ইতিবাচক হোক নেতিবাচক হোক সবকিছু কিন্তু এইভাবে স্টোর থাকে। এখানে একটা বরফের চাই দিয়ে বলা হয়েছে যে বরফের চাইয়ে 10% উপরে ভেসে থাকে, বাকিটা নিচে নেমে থাকে। আমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসেছি। তো সেই বরফের চাইটা জলের মধ্যে যেটা ভেসে আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সচেতনভাবে আমাদের কাছে প্রকাশ্যমান, সেটাই চেতন মন, সেটা হচ্ছে 10%। তারপরে বলা হচ্ছে সাবকনসাস মাইন্ড, তারপরে নিচে মানে বা প্রিকনসাস, তারপরে হচ্ছে আনকনসাস। দুটো কেন দিয়েছি না, একটাই প্রিকনসাস লেখা আছে, একটা সাবকনসাস লেখা আছে, এইটা কিন্তু ভুললে চলবে না। প্রিকনসাস সাবকনসাস গুলিয়ে দেবে না। এরকম হতে পারে যে ওখানে টার্মটাই ব্যবহার করলো সাবকনসাস, দিলই না যে অবচেতন। হ্যাঁ, বলতে পারে যে প্রাকচেতন বা অবচেতন না দিয়ে বলেই দিল যে সাবকনসাস আর প্রিকনসাস, এই জন্য টার্মটা মনে রাখতে হবে। এবারে তোমাদের একটা ছোট ঘটনা বলি। কি ঘটনা? একটা মাতালের উদাহরণ দিই। ঠিক আছে, একটা মাতাল,
সে প্রতিদিন মদ খায় এবং এমন মদ খায় সে উল্টো পাল্টা বকে, হাঁটাচলা করতে পারে না, ইয়ে করে কি বলে মাতলামো করে, উল্টো পাল্টা গালিগালাজ করে। ঠিক আছে, এই যে তার আচরণটা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ সে কিন্তু সঙ্গতিপূর্ণ আচরণ করছে না অসঙ্গতিপূর্ণ আচরণ করছে, এই আচরণটা প্রকাশ পেয়ে যাচ্ছে, তাহলে চেতন স্তরে চলে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি বলেছি, ব্যক্তির সচেতন চিন্তা ও আচরণের উপর এর প্রভাব অত্যন্ত বেশি বলেছি। তাহলে এতটাই প্রভাবিত হয়েছে এই অসঙ্গতিপূর্ণ আচরণ যে সে তার মাতলামি কন্ট্রোল করতে পারে না। দ্বিতীয় একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিটা কি, ব্যাক স্লাইডে যাই, দিলে বিষয়টা বুঝতে আরো সুবিধা। ব্যাক স্লাইডে কি বলা হচ্ছে দেখো, এই অবচেতন মনই ব্যক্তিত্ব নির্ধারণ করে বা চেতনকে প্রভাবিত করে। এখানে আমরা বিষয়টা কি ব্যাখ্যা করব, দ্বিতীয় ব্যক্তি ড্রিঙ্ক করে নেশা হয়ে যায় তার, কিন্তু গালিগালাজ করে না, চুপচাপ থাকে ড্রিঙ্ক করলে। এটা কি হচ্ছে না, সেই অবচেতন মনটা, প্রাকচেতন মনটা সে বিচার বিশ্লেষণ করছে যে এই সময় আমার এটা তো করতেই হয়, কিন্তু আমাকে এটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। অর্থাৎ চেতন আচার আচরণে কিন্তু সেটা তার প্রকাশ পাচ্ছে না, গালিগালাজও করছে না, উল্টো পাল্টা মাতলামও করছে না, তাহলে চেতন মনকে প্রভাবিত করলো। এবারে যার এবারে তৃতীয় ব্যক্তি সে জানছে যে আমি ড্রিঙ্কও করবো না, নেশাও করবো না, মাতলামও করবো না, কিছু না, একবারে ফ্রেশ ক্যান্ডিডেট। তাহলে সে তার আচরণের মধ্য দিয়ে কি প্রকাশ পাচ্ছে, একবারে ইতিবাচক দিকটা প্রকাশ পাচ্ছে, অসঙ্গতিপূর্ণ দিকটা প্রকাশ পাচ্ছে না। তোমার ইচ্ছে হয়েছে আমি একটু ড্রিঙ্ক করব, বা কারো ইচ্ছে হয়েছে, তার ভালো মন্দ বিচার করবে অবচেতন মন। সচেতন মনে তোমার ইচ্ছে হচ্ছে আমি একটু ড্রিঙ্ক করবো, অবচেতন মন সেটাকে বিচার বিশ্লেষণ করবে, দিয়ে চেতনটাকে প্রভাবিত করবে। কিন্তু তারপরে চলে আসছে কি অচেতন মন, আনকনসিয়াস মাইন্ড, সে কন্ট্রোল করতে পারবে না, এটা করবই, খাবই, এই হচ্ছে মূল বিষয়। বুঝতে কি অসুবিধা হলো, নাকি কোনো প্রশ্ন আছে বলো? এই তিনটে থেকে, চেতন, অবচেতন, অচেতন, এই তিনটে থেকে আর কোনো প্রশ্ন আছে কিনা বলো? অবচেতন আর সাবকনসিয়াস আনকনসিয়াস, এইটার পার্থক্যটা আমি ওইটাই মানে আরেকটা বাক্য ভাবছিলাম বলার জন্য। চেতন মন বলবে যে না এগুলো বাজে জিনিস, একবারে খাবো না, সে একবারে ওসব ঠিক আছে। অবচেতন মন বলবে, মানে প্রিকনসিয়াস বা সাবকনসিয়াস বলবে যে খাবো কি খাবো না, একটু খাই, কন্ট্রোলে থাক। আর অচেতন মন বলবে যে একবারে গলা পর্যন্ত খাই, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ অচেতন মন যেটা, সে ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার নেই, অচেতন মনটার ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই, কিন্তু অবচেতন মনটার ভালো মন্দ বিচারের ক্ষমতাটা আছে। পার্থক্যটা এই জায়গাতে। না এখনো ক্লিয়ার হলো না? ক্লিয়ার কি হয়েছে? এটা কিন্তু একটু মানে কি বলবো, আমিও যখন প্রথম স্টাডি করি এই তো থিওরিটা, তখনও আমারও না মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হতো যে তাহলে অবচেতন আর অচেতনের পার্থক্যটা কি। অচেতন কোনো কন্ট্রোল নেই, আদিম প্রবৃত্তিটা প্রকাশ করবে, মানে নেতিবাচক আচরণ করবেই করবে। অবচেতন মন কি করবে, সে তো চেতন স্তর থেকে, তো দেখো আমি কি বললাম না, চেতন স্তর থেকে যা কিছু অভিজ্ঞতা অর্জন করবে সেটা অবচেতন মনে হবে। সে চেতন থেকে অভিজ্ঞতা অর্জন করছে, কি অভিজ্ঞতা অর্জন করছে না, এই পাশের বাড়িতে এই একজন ড্রিঙ্ক করে এসছে, মাতলামো করছে, তার বাড়িতে প্রতিদিন অশান্তি হয়, সংসারের ক্ষতি, এতে আয় রোজগার নেই, সংসার শেষের পর নিচের দিকে যাচ্ছে, সেটা কিন্তু চেতন স্তরে সে দেখে অবচেতন মনে সেটা স্টোর হয়ে গেল। তো সেখান থেকেই সে অবচেতন মন তার বিচার করবে, জিনিসটা ঠিক করা হবে না, তারও হয়তো একটু ইচ্ছে হচ্ছে একটু দেখি না, অনুষ্ঠান আছে আজকে একটু, এই আজকে একটু বিসর্জনের দিন একটু খাওয়া যায়, কিন্তু না, সে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, ভালো মন্দ বিচার করানোর চেষ্টা করবে, কিন্তু অচেতন মন সেটা করতে পারে না। ওই জন্য বলা হয়ে গেছে অসঙ্গতিপূর্ণ আদিম প্রবৃত্তি অচেতন মনের মধ্যে স্টোর হয়। সেগুলো কি ওই নগ্ন কামনা বাসনা, এটা ওটা বিভিন্ন রকম, যেগুলো সব ধ্বংসাত্মক, ক্ষতিকারক। ঠিক আছে, আর সবসময় মাথায় রাখতে হবে যে
অচেতনটা হচ্ছে, অচেতন মনে যে সকল আদিম প্রবৃত্তি, নগ্ন কামনা বাসনার যে বিষয়গুলো, সেগুলো চেতন মন থেকেও আবার মানে চেতন স্তরে যেগুলো দেখছে, শুনছে, জানছে, সেখান থেকেই স্টোর হয় এবং উত্তরাধিকার সূত্রে সেটা আবার সঞ্চালিত হয়, ট্রান্সফার হয়। এটাও মাথায় রাখতে হবে, কারণ তুমি চোখের সামনে দেখছো ক্ষতি হচ্ছে। আচ্ছা, এবারে নেক্সট যাই। হ্যাঁ, নেক্সট পয়েন্টে আসছে প্রেষণা। দ্বিতীয় পয়েন্ট ছিল প্রেষণা। তো জানো কি জিনিস? মোটিভেশন যেটাকে বলা হয়, এটা এক ধরনের বলা হচ্ছে যে সাধারণত জৈবিক শক্তি থেকে এটা সৃষ্টি হয়। সেটা কি রকম? একটা হচ্ছে সৃজনাত্মক, একটা হচ্ছে ধ্বংসাত্মক। একটাকে বলা হয় ইরোস, একটাকে বলা হয় থ্যানাটস। এখানে কি বলা হচ্ছে না, সৃজনাত্মক প্রেষণাটা কি না, এটা নিজেরও ভালো করবে, অপরেরও ভালো করবে। অর্থাৎ এটা হচ্ছে সৃজনাত্মক মানে গঠনমূলক। এটা হচ্ছে গঠনমূলক। এই জৈবিক শক্তিটা গঠনমূলক। সেখানে কি হয়, কি কি থাকে? স্নেহ, ভালোবাসা, এইখানটায় না একটু ভুল হয়ে গেছে, এটা হবে আমোদ প্রমোদমূলক বা বিলাসিতামূলক কাজকর্ম হবে এই জায়গাটা আমি চেঞ্জ করে নিচ্ছি। স্নেহ, ভালোবাসা, আমোদ প্রমোদমূলক যে কাজকর্ম, অর্থাৎ ইতিবাচক, যা কিছুতে নিজের ভালো হবে, অপরেরও ভালো হবে। আর দুরকম জৈবিক শক্তির কথা। আরেকটা কি না, ধ্বংসাত্মক। এটা হচ্ছে মারণ শক্তি। এখানে হত্যা করা, আত্মহত্যা, নিষ্ঠুরতা, আক্রমণ ধর্মিতা, স্বার্থপরতা, হ্যাঁ, অন্যের ক্ষতি করার চেষ্টা, এই জিনিসগুলো। অনেক সময় কি হয়, এই দুটো শক্তি মিশ্রিতভাবে কাজ করে। কিরকম? মূলত পিতামাতা, সন্তান সন্ততি, বন্ধু বান্ধব ও স্বামী স্ত্রীর উপর। কিভাবে? ধরো মায়ের প্রতি, ধরো না, এটা তো বাস্তব, পিতামাতার সন্তানের প্রতি ভালোবাসা আছে, থাকবে, স্নেহ, মায়া, মমতা এগুলো থাকবে, স্নেহ, ভালোবাসা। কিন্তু সন্তান এমন একটা কাজ করলো, তার প্রতি মানে ঘৃণা চলে এলো, তাকে চড়িয়ে দিল চার ঘা, মানে আক্রমণ ধর্মিতা হয়ে গেল এখানে। তাহলে দেখো, একটা ব্যক্তির মধ্যে কিন্তু দুটো শক্তি কাজ করছে। বুঝতে পারলে? ফ্রয়েড এখানে বলেছেন এই যে দুটো শক্তি মানুষের মনের মধ্যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে, বা এমন একটা সমস্যা বা উত্তেজনার সৃষ্টি করে, যেটাকে নিয়ন্ত্রণের জন্য বলতে পারো কিংবা প্রশমনের জন্য বলতে পারো, ব্যক্তি অর্থপূর্ণ ব্যবহার করে। এই যে মনের মধ্যে যে বিষয়টা সৃষ্টি হচ্ছে, সেটাই প্রেষণা, এই দুটো শক্তির সমন্বয়। ফ্রয়েডের মনসমীক্ষণটা প্রথমে বুঝতে একটু কঠিন মনে হবে, কিন্তু বুঝে নেওয়ার পর সহজ মনে হবে। না বুঝতে পারলে না? বুঝতে পারলে কি? এবং যখনই এই দুটো শক্তি একসঙ্গে কাজ করে প্রেষণা তৈরি হচ্ছে, এবং সেটা সম্পূর্ণ করার জন্য, মনের মধ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা প্রশমন করার জন্য এবারে আচার আচরণ করবে, এবং সেই যে শক্তি দুটো সম্মিলিতভাবে ব্যক্তিত্বটাকে গঠন করবে। কিছু টিচার আছেন, দেখবে যে হঠাৎ করে রেগে গিয়ে খুব মারধর করে। আবার অনেকে আছে না, মারধর করে না, স্নেহ ভালোবাসা দিয়ে সেটাকে সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু তার মধ্যে কোনো সময় ধ্বংসাত্মকও তৈরি হয়ে যায়। এই দুটো শক্তির সম্মিলিত রূপে প্রেষণার সৃষ্টি। এটাই উনি বলতে চেয়েছেন, এটা ওনার বক্তব্য। ঠিক আছে, এবারে উনি এটাকে কি বলেছেন না, এই যে ধরো মিশ্রিতভাবে যে দুটো শক্তি কাজ করছে, এটাকে উনি বলেছেন অ্যাম্বিভ্যালেন্স। এটা মানে জানি না দেবে কি দেবে না, তাও টার্মটা আমি দিয়ে দিলাম, অ্যাম্বিভ্যালেন্স বলে। নেক্সট কি আসছে, এই যে প্রেষণা ফলে যে মানুষ যে কাজকর্ম করে, সেটা দুটো নীতির উপর নির্ভর করে। একটা সুখভোগের নীতি, আর একটা হচ্ছে বাস্তবতার নীতি। শৈশবে যে ব্যক্তির কাজকর্ম হয়, ব্যক্তি যখন শিশু থাকে, সে যখন কোনো কিছু আচার আচরণ করে নিজের তৃপ্তির জন্য করে, আর নিজের তৃপ্তি না হলে কান্নাকাটি করে। আর বাস্তবতার নীতিটা কি, বয়সকালে ব্যক্তির কাজকর্ম। অর্থাৎ যখন তুমি বড় হবে, যখন একটা শিশু বড় হবে, তখন কিন্তু সে তার আবেগ নিয়ে চলবে না, সুখভোগের নীতি নিয়ে চলবে না, বাস্তবটা দেখবে, বাস্তবটা বিচার করবে, দিয়ে সে কাজকর্ম করবে। তাহলে সেটা কখন, বাস্তবতার বোধটা, জ্ঞানটা, অভিজ্ঞতাটা তার কখন তৈরি হচ্ছে? বয়সকালে তৈরি হচ্ছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসতে পারে যে সুখভোগের নীতি ব্যক্তির জীবন বিকাশের কোন স্তরে কাজ করে? শৈশব। এটা মাথায় রাখতে। বা বাস্তবতার নীতি,
এবং এই দুটো নীতির সুষ্ঠু সামঞ্জস্যে ব্যক্তিত্ব গঠিত হয়। এটাই হচ্ছে ওনার প্রেষণা সম্পর্কিত মূল বক্তব্য। তারপরে কি বলছেন না অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ পরস্পর দুটো চিন্তা ভাবনার মধ্যে দ্বন্দ্ব। এটা করা ঠিক কি ঠিক নয়, আমি যেটা করলাম ঠিক করলাম না ভুল করলাম, আমি যেটা করলাম অন্যের ক্ষেত্রে উপকারে লাগলো না অপকারে লাগলো, বা আমার নিজের ক্ষেত্রে উপকারে লাগলো না অপকারে লাগলো। মানে সুখভোগের নীতি বাস্তবতার নীতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, ভালোবাসা ঘৃণার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে। সন্তান এমন একটা বাজে কাজ করেছে যার জন্য পিতামাতা লজ্জিত, তাহলে তার প্রতি ভালোবাসা রাখা উচিত নাকি তাকে ঘৃণা করাই উচিত, এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে পিতামাতার মধ্যে। বিশ্বাস অবিশ্বাস, সন্তান এমন একটা কাজ করেছে বা পিতামাতার ক্ষেত্রেও যদি বলি অন্য বা বন্ধু বান্ধব এমন একটা কাজ করেছে, বিশ্বাস করা যায় কি যায় না। এই যে বাস্তব পরিস্থিতিগুলো সে ফেস করছে, সেখান থেকেই তার ব্যক্তিত্ব গঠন হবে। এবং এই দ্বন্দ্বটাকে যত সঠিকভাবে সমাধান করতে পারবে তার ব্যক্তিত্ব তত পরিপুষ্ট। নেক্সট কি যৌন চেতনার ক্রমবিকাশ। ব্যক্তিত্বের ক্রমবিকাশে যৌন চেতনার প্রভাব আছে এবং তা 3টি স্তরে সম্পন্ন হয়। সেগুলো কি কি? শৈশবকাল, প্রসূতিকাল, বয়ঃসন্ধিকাল, এই হচ্ছে 3টে স্তর। শৈশবকালে কি হয়? শৈশবকালে একটা টার্ম ব্যবহার করা হয় লিবিডো, মানে এটা যৌন চেতনা। লিবিডোটা হচ্ছে একটা টার্ম, এটা কোন ভাষার টার্ম মনে করতে পারছি না, এটার বাংলাটা যদি আমরা বলি তাহলে আমরা সেটাকে বলতে পারি যৌন চেতনা। ঠিক আছে, এখানে কি হয় দেখো, শিশুর ক্ষেত্রে বলা হচ্ছে। একটা আছে মৌখিক রতির পর্যায়, এটা সবার প্রথম। শিশু দেখবে কখনো আঙুল চুষছে, কখনো কামড়াচ্ছে আঙুলে, কখনো মায়ের দুধ যখন পান করছে, এর মধ্য দিয়ে কিন্তু শিশু যৌন তৃপ্তি বোধ করে। প্রশ্ন করবে স্যার এইটুকু সময় এই বয়সে কি করে তার মধ্যে? হ্যাঁ, ওটা তার অবচেতন মনেই সে তৃপ্তি বোধ করে। এটা কে বলেছেন? না ফ্রয়েড বলেছেন, যে যখন আঙুল চুষছে, কিছুতে কামড়াচ্ছে বা নিজের আঙুলেই কামড়াচ্ছে বা মায়ের দুধ পান করছে। দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু মুখেই সম্পন্ন হচ্ছে, এই মুখে সম্পন্ন কাজগুলোতে সে তৃপ্তি পাচ্ছে, বলছে এটাও এক ধরনের যৌনতার তৃপ্তি। তারপরে কি বলছে? পায়ুরতির পর্যায়, শিশু যখন মল নিষ্কাশন করে, যখন পটি করে বা মল সংরক্ষণ করে, তখনও তার মধ্যে সেই যৌন চেতনার তৃপ্তি, যৌন চেতনা সম্পর্কে সে তৃপ্তি বোধ করে, সেটা হচ্ছে পায়ুরতির পর্যায়। নেক্সট কি? লৈঙ্গিক রতির পর্যায়, লিঙ্গ স্পর্শ করে, যৌন ইন্দ্রিয়ের সুখদান। বাচ্চাদের ক্ষেত্রে তুমি দেখবে এটা একেবারে সাধারণ ব্যাপার। তাহলে এই যে 3টে পর্যায় কি কি? না লিবিডোর ক্ষেত্রে 3টে পর্যায় কি কি? মৌখিক রতির পর্যায়, পায়ুরতির পর্যায়, লৈঙ্গিক রতির পর্যায়। এগুলো শুধু জাস্ট মনে রাখার জন্য। এবারে এর থেকে তথ্যমূলক প্রশ্ন কি দেবে, মানে কনসেপচুয়াল কি দেবে, ইনফরমেশন না, ধারণামূলক। কনসেপচুয়াল কি দিবে সেটা আমি যখন প্রশ্ন করব তোমাদেরকে মানে তখন বুঝতে পারবে সেটা, জাস্ট এটা মনে রাখো। শৈশবকালের পরে কি? প্রসূতিকাল। প্রসূতিকালটা কি হয়? এই স্তরে যৌন প্রবৃত্তি বাহ্যিকভাবে প্রকাশিত হয় না, কিন্তু সম্পূর্ণভাবে শিশুকে প্রভাবিত করে অজ্ঞাতসারে, অচেতন স্তরে আচরণ ধারার জন্ম দেয়। অর্থাৎ অজ্ঞাতসারে সেটা অচেতন স্তরে, দেখো কি বলেছিলাম, অসঙ্গতিপূর্ণ আচরণ, আদিম কামনা বাসনাগুলো কোথায় স্টোর হচ্ছে? অচেতনে হচ্ছে, আনকনসাস। প্রসূতিকাল থেকেই কিন্তু সেখানে স্টোর হওয়া শুরু হয়ে গেল। শৈশবকালে উত্তরাধিকার সূত্রে আছে কিনা সেটা তো বোঝা যায় না বা বোঝা যাবেও না, কিন্তু ফ্রয়েড বলেছেন যে ওটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। তাহলে দেখো প্রসূতিকালে কি হলো? অচেতন স্তরে সেই কামনা বাসনাগুলো স্টোর হচ্ছে। তারপরে আসছে বয়ঃসন্ধিকাল, লাস্টের লাইনটা এখন মাথায় রেখো না। তারপরে আসছে বয়ঃসন্ধিকাল, এটা হচ্ছে যৌবনাগমের কাল বা যৌন প্রবৃত্তির বিকাশের এটা শেষ স্তর। এখানে যা হয় এখানেই হচ্ছে সন্তান উৎপাদন ক্ষমতা, ছেলে বলো মেয়ে বলো তাদের হয়, মানে সক্ষমে হয়, তারা একবারে সম্পূর্ণ হয়। এখানে লিবিডোটা কিন্তু লৈঙ্গিক স্তরে এসে পৌঁছে যায়। এই স্তরকে উপস্থ বা জেনিটাল স্তর বলা হয়। এইটা হয়তো এই জায়গাটা দিয়ে দিতে পারে প্রশ্ন, যে জেনিটাল স্তর জীবন বিকাশের কোন স্তরে আমরা লক্ষ্য করি? সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সময় কি হয়? কিশোর কিশোরীদের মধ্যে প্রবল যৌন কৌতূহল দেখা দেয়, দেখবে একে অপরের প্রতি বেশি আকর্ষণ দেখা দেয়। এই যে আকর্ষণের বিষয়টা তৈরি হয়, এটা যৌনতা থেকেই তৈরি হয়। কে বলছেন? ফ্রয়েড বলছেন।
বৃহত্তর সমাজ জীবনে অংশগ্রহণ করার প্রবল আকাঙ্ক্ষা দেখা দেয়, মানে সে চেষ্টা নিজেকে মনে করে আমি এটা করব, আমাকে কেন করতে দিচ্ছে না কেউ, এটা আমাকে করতে হবে। এর পেছনেও নাকি যৌন কৌতূহল লুকিয়ে আছে, ফ্রয়েড বলছেন। কৌতূহলের পরিতৃপ্তি না ঘটলে এরা চরম আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, সেলফ সেন্ট্রিক, অর্থাৎ দেখবে একাকিত্বে পড়ে যায়, সে নিজেরটা নিজে নিয়েই চিন্তা করে, এইরকম ব্যাপারটা কাজ করে, আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, মানে অন্যের কথা ভাবে না, নিজের চিন্তা ভাবনা নিয়েই সে ব্যস্ত থাকে। পরাজয়ের গ্লানিবোধ করে, হীনমন্যতা তার মধ্যে দেখা দেয়। তাহলে এই স্তরটাতে এই যে এখন বলা হচ্ছে জীবনশৈলী শিক্ষা একবারে মানে বয়স সন্ধিক্ষণের আগে থেকে দেওয়া শুরু করে দিতে হবে। বয়স সন্ধিক্ষণ মানে কি, যখনই শুরু হচ্ছে সেখান থেকে, মানে ধরো 12-13 থেকে শুরু করে ওই সময়টা এবার জীবনশৈলীর শিক্ষা দিতে হবে। দিলে কি হবে, তার মনের মধ্যে যে সকল প্রশ্নগুলো জাগে ওই সময়ে 12 থেকে 18 যে প্রশ্নগুলো জাগে, সেই প্রশ্নগুলোর উত্তর আগে থেকে তারা পেয়ে যাচ্ছে, ফলে কি হবে, তাদের সেই প্রবৃত্তির নিয়ন্ত্রিত হবে। এই জন্য এখন লাইফস্টাইল এডুকেশন, সেক্স এডুকেশন আর বলা হচ্ছে না, লাইফস্টাইল মানে জীবনশৈলী শিক্ষা। তো এইভাবে ব্যক্তিত্ব ওদের মধ্যে সেই অন্তর্দ্বন্দ্ব, বিভিন্ন রকম অন্তর্দ্বন্দ্ব আমরা দেখলাম যে এইভাবে তাদের গঠিত হচ্ছে। এবারে চলে আসছি 5 নম্বর পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, ইদম, অহম আর অধিসত্তা। ইদ, ইগো, সুপার ইগো। ইদমটা কি বলছে, আমরা যেটা অচেতন মনে, আনকনসাস মনে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে ইদ, আদিম কামনা, বাসনা এবং প্রবৃত্তি। সেটা বিভিন্ন আচরণের মধ্য দিয়ে তৃপ্ত করার চেষ্টা করে। একটা কিছু গবেষণায় দেখা গেছে, এটা আমি মানে জাস্ট তথ্যটা বলার জন্য বলছি, যে এই যে আদিম কামনা, এই কামনার বিষয়টা এটা পরিতৃপ্ত করার জন্য অনেকে দেখবে অত্যধিক রাগারাগি করে, মারধর করে নিজের কোনো পরিজনকে, তার মধ্য দিয়েও নাকি তার সেই মানে আদিম কামনা বাসনার মানে সেটা দাবানো হয়ে থাকে, কি বলে সেটা চেপে থাকে, সেটা প্রকাশ পায় নাকি ওই মারধর আর রাগের মাধ্যমে। এটা গবেষণায় দেখা গেছে, জাস্ট তথ্যটা বললাম তোমাদের। এই যে ঈদ, ঈদ এটা সম্পূর্ণ সুখভোগের নীতি দ্বারা, তাহলে যদি সম্পূর্ণ সুখভোগ হয়, যদি আমি বাস্তবতাটা চিন্তা না করে আমি যদি সম্পূর্ণ সুখভোগের কথা চিন্তা করি, তাহলে সেটা কোথায় আসছে, অচেতন মনের বিষয়ে চলে আসছে, যেটা ঈদ। আমি কিছু ভাবছি না, কে কি ভাববে না ভাববে, সমাজে এটা উচিত কি অনুচিত, এটা ভালো কি মন্দ, অপরের ক্ষেত্রে ক্ষতিকর নাকি ভালো প্রভাবে প্রভাবকারী, কিছু ভাবছে না, সে নিজের সুখভোগের কথা ভাবছে। ঈদে হচ্ছে এই বিষয়টি কাজ করে, সেখানে অসামাজিক ইচ্ছা বা প্রবৃত্তিগুলো আশ্রয় নেয়, এবং এই প্রবৃত্তি পরিতৃপ্তির জন্য ইগো বা অহমের ইচ্ছা বা প্রচেষ্টার উপর নির্ভর করতে হয়। ঈদ, ইগো, সুপার ইগো। এখানে যদি আমরা ওই চেতন, অবচেতন আর অচেতন, এই যে উদাহরণটা যদি আমরা তুলে ধরার চেষ্টা করি ড্রিঙ্ক করার বিষয়টা নিয়ে, সেটা তাহলে আমরা বুঝতে পারব। তাহলে দ্বিতীয় যেটা আছে, ইগো কি করে, নিয়ন্ত্রণ করে বিষয়টাকে। ইগো কি বলছে আমাদের, এটা ঠিক করা হবে, এটা ঠিক নাকি এটা ভুল, এটা করা উচিত কি উচিত না, তার ইচ্ছা বা প্রচেষ্টার উপর নির্ভর করতে হয়। জন্মের সময় শিশুর ব্যক্তিত্ব সম্পূর্ণরূপে ইদমের দ্বারা আচ্ছন্ন থাকে। শৈশবে বলে দিয়েছি সুখভোগের নীতি, আর বাস্তববোধের নীতি হচ্ছে বয়স বাড়লে। তাহলে এখান থেকে প্রশ্ন এরকম ঘুরিয়ে দিতে পারে যে ঈদ সেটা জীবন বিকাশের কোন স্তরে বা কোন নীতি দ্বারা পরিচালিত, আমাদেরকে বলতে হবে যে শৈশবকাল বা সুখভোগের নীতি দ্বারা পরিচালিত। এবারে আসি অহম। শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অহম গড়ে ওঠে। অহমটা কি, মানে সে নিজেকে চিনতে শেখে, নিজের সঙ্গে নিজের পরিবেশকে চিনতে শেখে, এর কিছুটা অচেতন যা ইদমের সঙ্গে সংযোগ রেখে চলে। আমি তোমাকে প্রথমেই বললাম যে ঈদটা মূলত অচেতন, কিন্তু অহমের ক্ষেত্রেও অচেতনের কিছুটা কাজ করে। এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য বলছি, এগুলো মনে রাখার জন্য না, মানে এইভাবে তথ্যমূলক প্রশ্ন কিন্তু আশা করি দেবে না। এবারে এ কি করে, ঈদটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আদিম কামনা, বাসনা, প্রবৃত্তি এগুলোকে নিয়ন্ত্রণ করে। কারণ কি, শিশু যখনই বেড়ে উঠছে, সে যখন পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করছে, তখন সে ভালো মন্দ বিচারকরণের ক্ষমতা তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, তাই সেটা সে নিয়ন্ত্রণ করতে পারবে। কাকে, ঈদটাকে, অর্থাৎ বাস্তবের সঙ্গে সংযোগ রেখে চলে।
ইগো। আরেকটা কি, অহম ঈদকে অবদমিত করে, অর্থাৎ মাতলামো করছে, ড্রিঙ্ক করে মাতলামো করছে, উল্টো পাল্টা গালাগালি করছে, কিন্তু ইগো কি করবে, সেই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করবে যে না, এটা করা ঠিক হবে না, এটা করা ঠিক নয়, এটা আমি করব না, অর্থাৎ অবদমিত করে দিল। এক কথায় অহম বাস্তবের দ্বারা পরিচালিত। তাহলে সেই বাস্তববোধের নীতি আমরা চলে এলাম, দেখো জিনিসগুলো কিরকম ঘুরে ঘুরে আসে, সেই বাস্তববোধের নীতিতে চলে এলাম আমরা। আমি সচেতন মনে বা চেতন মনে যা কিছু অভিজ্ঞতা অর্জন করছি সবকিছুই বাস্তববোধের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাই বাস্তব, তার দ্বারাই সবকিছু নিয়ন্ত্রিত হয়, এবং সেটাই হচ্ছে ইগো। উন্নত বিচারবোধের মধ্যে আছে, যৌক্তিক চিন্তা ভাবনা এর মধ্যে আছে, উচিত অনুচিত বোধ আছে, এবং ভালো মন্দ বোধ আছে। এটা হচ্ছে অহমের মধ্যে। এবারে চলে আসি আমরা সুপার ইগো, অধিসত্তা। বলছে অহমের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে কিছুটা অংশ অধিসত্তাতে পরিণত হয়। সেটা কি? বলছে ব্যক্তিত্বের, সেটা আমি উদাহরণটা একটু পরে দিচ্ছি। বলছে ব্যক্তিত্বের এই অংশ নীতিবাদের দ্বারা পরিচালিত হয়, অবাঞ্ছিত কাজের জন্য অহমকে অধিসত্তা তিরস্কার করে। এই লাইনটাতে গুরুত্ব দাও। ইগো, ইগো মানে কি? অহম। আর ইদম মানে হচ্ছে ঈদ। অহমের কি আছে? উন্নত বিচারবোধ আছে, যৌক্তিক চিন্তা ভাবনা আছে, ভালো মন্দ বোধ আছে, উচিত অনুচিত বোধ আছে। অধিসত্তা কি করবে না, অধিসত্তা বলবে যে না 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 না, এটা একবারে করা ঠিক নয়, এটা ভুল করছো তুমি। তিনটেই কিন্তু মানুষের মধ্যে আছে, ইদো আছে, অহম আছে, অধিসত্তা আছে। অধিসত্তা কি বলবে? না না, এটা একেবারেই করা ঠিক নয়। অহমকে তিরস্কার করবে, মানে না, এটা তুমি ভুল কাজ করছো, এটা করবে না। তখন অহম কি করবে? সেটা করবে না। দেখো একটু জটিল মনে হবে, শোনো, একটু পড়ো, দিলে সহজ হবে। এবারে কি বলা হচ্ছে না, এটি ব্যক্তির বিবেকের কেন্দ্রস্থলে হ্যাঁ বলো। এই নোটটা আজকে দিয়ে দিবেন। হ্যাঁ এটা আমি, এই নোটটা আচ্ছা আজকে ঠিক দিয়ে আছে, দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো। বলছে এটি বিবেকের কেন্দ্রস্থলে অবস্থিত, যা মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি। তাহলে দেখো ঈদ কি বলছে? পুরো নেগেটিভ। ঈদ হচ্ছে পুরো নেগেটিভ। ইগো কি করছে? নেগেটিভ না পজিটিভ, এই দ্বন্দ্বে পড়ে যাচ্ছে। অধিসত্তা কি করছে? সেই দ্বন্দ্বটাকে ঘুচিয়ে দিচ্ছে, শুধু ইতিবাচক দিকটাকে নিচ্ছে। তাই মনুষ্যত্বের চরম উন্নতির মূল ভিত্তি এটাই, অধিসত্তা। আমার যার মধ্যে সুপার ইগো যত বেশি সক্রিয়, সে ব্যক্তি, তার সেই ব্যক্তির ব্যক্তিত্ব ততখানি নিখুঁত, এটা মাথায় রাখতে হবে। তাহলে মানুষের ব্যক্তিত্বের যে ব্যক্তিত্ব, তার যে নিখুঁত ব্যক্তিত্ব, তাহলে কার উপর নির্ভর করছে? না, অধিসত্তার উপর নির্ভর করে। কারণ অধিসত্তা একবারে স্ট্রিক্টলি বলে দেবে না, এটা করা চলবে না। ঈদ বলবে করব, অহম বলবে করাটা ঠিক নাকি ঠিক নয়, আর অধিসত্তা বলবে না, একেবারে উচিত নয় এটা করা, কারণ কি এটা খারাপ। শিশুর সৎ জীবনযাপন শিক্ষা, সামাজিক বিধিনিষেধ, নীতিবাদের শিক্ষা প্রভৃতি মিলে অধিসত্তা তৈরি হয়। অর্থাৎ আমাদের টার্গেট তাহলে কি থাকবে? শিশুর অধিসত্তাটাকে সঠিকভাবে গড়ে তোলা। এক কথায় অধিসত্তার কাজ হলো অহমের কাজের সমালোচনা করা, একটু আগে বলছিলাম যে না, এটা ঠিক নয়, একবারে বাজে জিনিস, এবং তার দ্বারা ইদম প্রবৃত্তিকে দমন করা। দমন করার জন্য অহমকে বাধ্য করা। অহমই কিন্তু ঈদকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেই অহম যে নিয়ন্ত্রণ করবে, অহমের কাজ, অহমকে অর্ডার করবে কে? অধিসত্তা। তাহলে ঈদ খারাপ কাজ করবে, অহম সেটা বিচার বিবেচনা করবে যে কি এটা ঠিক করব না করব না করব না করব না, সেইটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপার ইগো বা অধিসত্তা বলবে যে না, তুমি এটা করতে দিও না। তাহলে ঈদ কি হলো? নিয়ন্ত্রিত হয়ে গেল। তাহলে ঈদ নিয়ন্ত্রিত হয়ে যাওয়া মানে কি? মানুষের ব্যক্তিত্ব সঠিকভাবে গড়ে উঠলো। যখন এই তিন সত্তার মধ্যে অসামঞ্জস্য দেখা দেয়, তখনই ব্যক্তি অসামাজিক হয়ে ওঠে। তাহলে দেখো, আমি একটু আগে বললাম কি ব্যক্তির মধ্যে তিনটে সত্তাই আছে, এই তিনটে সত্তার মধ্যে যতক্ষণ না ব্যালেন্স হবে, যে মাতাল তার মধ্যে ব্যালেন্স নেই, যে হুট করতে রেগে গিয়ে উল্টো পাল্টা গালিগালাজ করে, ব্যালেন্স নেই। সুপারিগোর তার কন্ট্রোল, সুপারিগো তার ঠিক কাজ করে না, তার মধ্যে ঈদরা কাজ করে বেশি। অর্থাৎ তিনটেকে যার যতটা কাজ করার কথা সেভাবে কাজ করতে হবে, তবে গিয়ে ব্যক্তি সামাজিক হয়ে উঠবে, না হলে অসামাজিক। এবং এই তিন সত্তার সুষ্ঠু সমন্বয় ব্যক্তির সুব্যক্তিত্ব গড়ে ওঠে। লাইন কি ডিসকানেক্ট হয়ে গেল? হ্যালো,
স্যার আপনার মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব চলছে। হ্যাঁ, আমারই নেটওয়ার্কটা আজকে বড্ড মানে আমার জয়েন করতেও সময় লাগলো। ওই জন্য মনে হয় প্রবলেমটা হচ্ছে। বৃষ্টি স্যার, বৃষ্টি হলে তো এরকম সমস্যা করে জিওতে। আচ্ছা, এখানে এবারে শোনা যাচ্ছে তো? এবারে এখানে যে এটা দেওয়া আছে দেখো একটু যদি মিলিয়ে স্ক্রিন দেখা যায়নি, স্ক্রিন হ্যাঁ? নাই, স্ক্রিন ও স্ক্রিনটা শেয়ার নেই না? স্ক্রিন প্রেজেন্টেশন অফ আছে। ঠিক আছে, করছি। একবারে নেটওয়ার্ক স্লো, স্ক্রিনটাও প্রেজেন্ট হচ্ছে না। স্যার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বলতে পারি এটা। এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এতবার ফোন করছে না, দাঁড়া আবার 1 মিনিট ধরো। বারে ফোনটা কি করে? বাবা ক্লাস চলতেছে। হ্যালো। এবারে দেখো ঈদ ইগো সুপার ইগোর যে এখানে যে এটা দেওয়া আছে, ছবিটা দেওয়া আছে, তাহলে দেখো একবারে অচেতন মনে কিন্তু ঈদ চলে গেল, দেখো পুরো ব্ল্যাক করে দিয়েছে। তার থেকে একটু ওপরে ঈদের ওপরেই আছে ইগো, তারপরে বাম দিকে আছে সুপার ইগো। মানে এখানে সুপার ইগোই কিন্তু দেখো, সুপার ইগো কিন্তু পুরো অঞ্চলটা জুড়ে আছে একবার উপর থেকে নিচ পর্যন্ত। সামান্য আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? আবার একবার শিওর হয়ে নি। হ্যালো। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। ঠিক। তাহলে এখানে দেখো ঈদ কিন্তু সেই অবদমিত অবস্থায় সবকিছু অবদমিত করে রেখেছে আদিম প্রবৃত্তি। এবারে ইগো কি করছে, সেই ইগো কি করছে যে কোনটা উচিত অনুচিত করবে। সুপার ইগো কি করছে না, সুপার ইগো ইগোকে আজ্ঞা দিচ্ছে যে না এটা করা উচিত নয়। আচ্ছা, কারো একটা আনমিউট আছে, একটু মিউট করো, দিলে সুবিধা হবে, আওয়াজ আসছে। তো এটা হচ্ছে নিয়ন্ত্রণ করছে। এইভাবে কিন্তু ইগো সুপার ইগোটাকে ব্যাখ্যা করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রয়েডের তত্ত্ব। আচ্ছা, এবারে ডান দিকে দেখো, আমি চেয়েছিলাম এইভাবে হোক ছবিটা, এটাও পাওয়া গেছে, মানে ওই নেট থেকেই নিয়েছি। ঈদরা একবারে নিচে অবদমিত থাকবে, তারপরে ইগো থাকবে, ইগোরটাকে আবার নিয়ন্ত্রণ করবে সুপার ইগো। এইটা তুলনামূলকভাবে অনেক ক্লিয়ার, মানে ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী এটা বরং অনেকটাই ক্লিয়ার। ঈদ একেবারে দেখো সব থেকে বড় অংশ জুড়ে আছে ঈদ, যেটা আনকনসিয়াস মাইন্ড। তারপরে প্রি কনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডে সুপার ইগো কি করবে, ইগোকে নির্দেশ দিয়ে দেবে যে না এটা করবি না, দিলে সুপার ইগোর অর্ডারে ইগো এবার কাজ করবে, সেটা একেবারে কনসিয়াস লেভেলে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ফ্রয়েডের তত্ত্ব। তাহলে দেখো আমরা যে ফ্রয়েডের তত্ত্ব আলোচনা করলাম, এখানে কত গুরুত্বপূর্ণ বিষয় মানে এর মধ্যে আছে। তো এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝে পড়তে হবে। শুধুমাত্র কয়েকটি তথ্য মনে রেখে দিলাম তা করলে কিন্তু হবে না, ভালো করে বুঝে ইনডেপথ ধারণা তৈরি করতে হবে। তবেই এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন দিলে দেখবে সহজে তোমরা অ্যান্সার করতে পারছো। আর রীতিমতো আমি এমসিকিউ সেটও আমি আপলোড করছি এক করে, তার সঙ্গে সঙ্গে থিওরি ক্লাসও আপলোড করছি। ঠিক আছে, মন দিয়ে ক্লাস করো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা ভালো স্কোর করে টেট কোয়ালিফাই করতে পারবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও। পরের ক্লাসে আমরা আলোচনা করব এরিকসনের মনোসামাজিক তত্ত্ব নিয়ে। কেমন?